গত 50 বছর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আমাদের কোথায় কোথায় খামতি আছে। আমাদের প্রধান খামতি কি? ক্ষমতার অপব্যবহার। 15 বছর 20 বছর একটানা ক্ষমতা দখল করে থাকবেন এবং ক্ষমতার অপব্যবহার করবেন, তা যাতে না হয় তা নিশ্চিত করা। যে প্রস্তাবনা দেয়া হয়েছে, প্রস্তাবনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবায়ন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এই মূলনীতি পরিবর্তনের বিষয় কিংবা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আপনার মতামত জানবো, তবে তার সাথে একটু আমি যুক্ত করতে চাই। আর সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখেছি যে সাম্প্রদায়িকতা সবসময় মাথাচাড়া দিয়েছে, সব সরকারের সময়ই দিয়েছে, নাশকতা সৃষ্টি করেছে, কিংবা ধর্মনিরপেক্ষতার জায়গাটা নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেইভাবে কখনো পূরণ হয়নি। এবং বর্তমান সময়ে এসে সেই জায়গাগুলো নিয়ে আরো অনেক জায়গায় নানান রকমের শঙ্কা সৃষ্টি হয়েছে। সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদের সুপারিশের জায়গাটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। যদিও সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ দাবি করেছেন এটি ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে আরো বড় করে প্রকাশ করারই এক ধরনের বার্তা। আপনিও কি একমত কিনা? প্রথমত এগুলি প্রস্তাব, কেমন একটি কমিশন গঠন করা হয়েছে 6-7 জন লোক মিলে বসে কথা বলে, এবং 1 লাখেরও বেশি জনগণের মতামত নিয়ে তার ভিত্তিতে একটা সেট অফ রেকমেন্ডেশন তারা দিয়েছে। এটা ফাইনাল কিছু নয়, এটা আমাদের চিন্তার খোরাক, এইভাবেই তারা এটা স্থাপন করেছে। এখন আমার বিবেচনায় প্রায় সবগুলি প্রস্তাবই খুব ভেবেচিন্তি করা হয়েছে। সবগুলি আমরা ক্যারি আউট করতে পারবো কিনা ভিন্ন কথা, কিন্তু সবগুলি ভেবেচিন্তি অর্থে যে গত 50 বছর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আমাদের কোথায় কোথায় খামতি আছে। আমাদের প্রধান খামতি কি? ক্ষমতার অপব্যবহার। আমাদের শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা আমাদেরকে এই যে ক্ষমতার অপব্যবহার, অ্যাবিউজ অফ পাওয়ার, যার ফলে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে, তা ঠেকাতে পারেনি। ফলে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে শাসনতন্ত্রটাকে এভাবে তৈরি করা যাতে করে কেউ একজন শেখ হাসিনা না হয়ে উঠতে পারে। 15 বছর 20 বছর একটানা ক্ষমতা দখল করে থাকবেন এবং ক্ষমতার অপব্যবহার করবেন, তা যাতে না হয় তা নিশ্চিত করা। আর বাকি সবকিছু কিন্তু পেরিফেরিয়াল, বাকি সবকিছু অলংকার। এখন কথা উঠেছে আমাদের মূলনীতি নিয়ে। যদি আপনারা 71-এ ফিরে যান, মুজিবনগরের ঘোষণা, যা কিনা আমাদের ফান্ডামেন্টাল ডকুমেন্ট, যা কিনা আমাদের একদম মৌলিক ডকুমেন্ট, তাতে কিন্তু বলা আছে, তাতে কিন্তু আমাদের যে পরবর্তীকালের 4 মূলনীতি তা কিন্তু নয়। এবার যে সংযোজন করা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি কথা বলেছি আমরা 71-এ মুজিবনগর ঘোষণায়। এবার তারা সেটাকে ইনকর্পোরেট করছে, সঙ্গে তারা যুক্ত করছে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষবাদের পরিবর্তে, এবং রেখেছে তারা গণতন্ত্রকে। এখন বহুত্ববাদ ব্যাপারটা কি? বহুত্ববাদটা অনেক বেশি এক্সপ্যান্সিভ দেন ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে, প্রশ্ন আছে। আমার মনে আছে বঙ্গবন্ধু নিজে বলেছিলেন, এর মানে হচ্ছে, অনেকে আমরা বুঝি না, উনি নিজে বলছেন, এর মানে হচ্ছে আমার ধর্মে তুমি হাত দেবে না, তোমার ধর্মে আমি হাত দেবো না। কেমন বেসিক প্রিন্সিপল। বহুত্ববাদ তাই বলে, কিন্তু অনেক বেশি এক্সপ্যান্সিভ, এটা আরো অনেক বেশি জিনিসকে ইনক্লুড করে। কিন্তু এই ধারণাগুলি কিন্তু সবই পশ্চিমা ধারণা। ধারণাগুলি এমন গণতন্ত্র পশ্চিমা ধারণা, আমাদের মাটিতে গোটা একটাও নয়, যে কারণে একটাও টেকেনি কোনো কিছুই। কেন ধর্মনিরপেক্ষতা টিকলো না? কেন শাসনতন্ত্র তো আছে, টিকলো না কেন? তার মূল কারণ শাসক বৃন্দ, রাজনৈতিক চক্র এবং জনগণ কেউ এটাকে বাইং করেনি, এটাকে কেউই বাইং করেনি। আমাদের কি দেখেছি আমরা গত 50 বছরে? আমাদের চোখের সামনে দেখেছি আমরা মৌলবাদ চারা দিচ্ছে। কার ছত্রছায়ায়? ক্ষমতাসীনদের ছত্রছায়ায়। এই যে গত 15 বছর সবচেয়ে বেশি মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটেছে। আর মাদ্রাসা হচ্ছে, আপনারা জানেন, তালিবানি ব্যবস্থার বুনিয়াদ। এই যে বলি তালিবান আমরা আফগানিস্তানে, কোত্থেকে আসছে? মাদ্রাসা থেকে। সেই মাদ্রাসাকে আমরা জেনে শুনে এক্সপ্যান্ড করেছি। আমরা কওমি মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়েছি, সমমর্যাদা দিয়েছি আমরা, জেনে শুনেই তো, রাজনৈতিক কারণে। মূল লক্ষ্য কিন্তু ধর্ম প্রচার নয়, ধর্মের বিশ্বাস প্রচিত করা নয়, মূল লক্ষ্য রাজনৈতিক সুবিধা গ্রহণ করা। কারা করেছে? যারা ক্ষমতাসীন করেছে। কি উদ্দেশ্য করেছে? ক্ষমতা চিরস্থায়ী করবার জন্য। ফলে শাসনতন্ত্র কোনো গ্যারান্টি নয় যে বাংলাদেশে
ধর্মীয় রাজনীতির প্রসার ঘটবে। শাসনতন্ত্র বলা আছে, শাসনতন্ত্রে ধর্মীয় রাজনীতি বিরোধী বক্তব্য সেটা দেওয়া আছে। তার সত্ত্বেও আমরা দেখছি ঠিক উল্টো ঘটছে। আপনি বললেন একটু আগে যে সব সব আমলেই আমরা দেখেছি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে। গ্যারান্টি দেওয়া শাসনতন্ত্রে, কিন্তু ধর্মনিরপেক্ষতা হচ্ছে না কেন? তার মানে শাসনতন্ত্র ইজ নো গ্যারান্টি অফ এনিথিং। এ কেবলই কথার কথা। যতক্ষণ না আমরা বলতে কি বুঝি আমি, জনগণ, ক্ষমতাসীন মহল এবং তার বাইরে রাজনৈতিক দল এটাকে ওন না করে, দে হ্যাভ টু ওন ইট। কেমন? এবং এটা ডিফেন্ড করবে। তারা ডিফেন্ডও করবো না, আমরা ওনও করবো না, তো মুখে মুখে বলবো। ফলে তাই হবে যা হচ্ছে এখন বাংলাদেশে। তবে আপনার প্রশ্ন উত্তর বলি আমি মনে করি সবগুলি প্রস্তাবই বিবেচনার যোগ্য। কোনটা থাকবে থাকবে না পরের কথা, কিন্তু সবগুলি প্রস্তাবই, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, 2 টার্মের প্রধানমন্ত্রী বলা হয়েছে, দল নিরপেক্ষ প্রেসিডেন্টের কথা, সব এভরিথিং ইজ ভেরি ওয়াইজ। এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ করে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন। এরা প্রত্যেকে খুব বুদ্ধিমান লোক যারা এখানে আছেন। আলী রিয়াজ আমার বন্ধু মানুষ, তাদেরকে বলবো আমি, ইয়েস দে হ্যাভ ডান এ গুড জব। এখন আসুন আমরা কথা বলি, সবাই মিলে সবার সম্মতির ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছি। তার চেয়ে বড় কথা, যে সিদ্ধান্ত আমরা নেব তার জন্য আমরা ওন করি, জাস্ট কথার কথা না হয়ে যাওয়া থাক। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, যে প্রস্তাবনা দেয়া হয়েছে, প্রস্তাবনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবায়ন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করছেন? আমি থ্যাংক ইউ ফেরদৌস ভাই, অনেক সুন্দরভাবে বলেছেন। কিন্তু চ্যালেঞ্জ বাংলাদেশে যাই করতে যাবেন সবকিছু চ্যালেঞ্জ হবে। কারণ হলো আপনি ওই যে বলে কাগজে কলমে আছে, গোয়ালে নাই আর কি। শাসনতন্ত্রের সুন্দর সুন্দর কথা আছে, লেখা আছে, কিন্তু আমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট না করি, আমি শুধু শাসক গোষ্ঠীকে শুধু আমি দোষ দিব না ফেরদৌস ভাই, আমি আমাদের জনগণকেও বলবো। কারণ আপনি যেমন প্রজা তেমন নেতা আপনার, রাইট? জনগণ তো চাইছে, বিপ্লব করলো না 26 ইয়েতে, বিপ্লব করে জনগণ চাই নেই কেন? জনগণ চাইলে পারত। স্বাধীন মালিক যে কথাটা বললো, যিনি আগে কনস্টিটিউশনে যাকে রাখতে চাইছিল কমিশনে, উনি চলে গেলেন। উনি বললো যে 72 কনস্টিটিউশনে যা আছে ওটা যদি মানতো ঠিক মতো, তাহলে তো কোনো সমস্যা ছিল না। কথা হলে আমরা মানবো কিনা সেটা একটা ব্যাপার। এখন আপনি দেখেন ফেরদৌস ভাই বলেছে 71 সনে যে ঘোষণাপত্রে যে 3টা কথা ছিল উনি বলেছেন আর কি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এরা ওই জিনিসটা ওরা নিয়ে আসছে, রাইট? তারপরে আপনার ইয়েতে হলো আপনার 1972 সনে আমাদের ওখানে আসলো, ধর্ম নিরপেক্ষতা আসলো 72 সনের সংবিধানে, রাইট? তারপরে 1979 সনে আপনার 5ম সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো, রাইট? আবার 1988 সনে মানে জেনারেল এরশাদের সময় ইসলামকে রাষ্ট্রধর্ম করে আবার 8ম সংশোধনী নিয়ে আসছে, রাইট? সো কথা হলো এই যে এতগুলো হলো, পরিবর্তন হলো, কোনো প্র্যাকটিক্যালি কোনো পরিবর্তন হয়েছে কিনা? কোনো সময়ে ইন্টারফেথ রিলেশনশিপ তেমন একটা পরিবর্তন হয়নি। তার মাইনরিটিকে করা, এটা কি? সুতরাং কথা হলে কি লেখা থাকবে রে ভাই? তার চেয়ে বেশি আমরা ভালো মানুষ কিনা, আমরা ভালো বুঝি কিনা, আমাদের জনগণ ভালো কিনা। আমি জনগণকে বলবো, হ্যাঁ আপনার তো ক্ষমতায় গেলে তো মানুষ ক্ষমতা ধরে রাখতে চায়, এটা কিছুটা হিউম্যান নেচার। আবার থাকলেও সেটাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আমাদের জনগণ সেইভাবে করে নাই। এবং আমি যেই আলী রিয়াজ বললো যে ভালো ভালো কতগুলো জিনিস নিয়ে আসছে, এবং আমি যেটা বলি যে সাম্যবাদ সমাজতন্ত্র বুঝানো কিছু সমান, আমি মনে করি সবকিছুকেই এখানে অ্যাড্রেস করা হয়েছে সুন্দরভাবে, এবং ওরা হাজার 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 লোকের মতামত নিয়েছে। আলী রিয়াজ বলেছে, I knew him very well. He was my junior colleague in the University of Dhaka. Right? I worked with him for different things. So I'm বলি যে সে a very talented man, I can tell you. So এই যে হাজার হাজার মানুষের মতামত নিছে, এখন এরা যে কমিশন করছে, কমিশন তা আরবিট্রারি কিছু করতে পারে না। শাসনতন্ত্র কি, মানুষ কি চায়, এবং বাংলাদেশের মানুষ যদি বেশিরভাগ লোক চায় যে এটা থাকুক, তাহলে সেটা থাকবে, অসুবিধা কি তাদের? হ্যাঁ, এবং আমার মনে এই সবগুলোর মধ্যে ভালো ভালো আছিল। আপনার মিনিমাম ডেমোক্রেসি যদি আপনি কায়েম করতে হয়, ভালো ডেমোক্রেসি, শিক্ষিত জনগোষ্ঠী লাগবে। শিক্ষিত জনগোষ্ঠী যারা ডেমোক্রেসি বুঝে, আপনার ব্রডার একটা মিডল ক্লাস লাগবে, যারা রাজা উজির মারতে পছন্দ করে, একটা কিছু হতে চায়। গণতন্ত্রটা তাদের জন্য বেশি। যে রিক্সা চালায়, যে দিন আনে দিন খায়, সে তার অত চিন্তা করে না, তার কেরোসিন তেল, লবণ
আর ওই রাইস এইটা কিছু কয়েকটা বেসিক জিনিস হলে সে খুশি থাকে। আর যারা বিলিয়নিয়ার হয়ে গেছে তারাও ডেমোক্রেসি ডাজন্ট ম্যাটার টু দেম, দে হ্যাভ মানি, দে উইল বাই দি পলিটিশিয়ানস, রাইট? এর মধ্যে বিচার বিভাগ গণতন্ত্রের জন্য আমাদের আমেরিকাতে যা আছে, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ যেটা পার্লামেন্ট বলে, এই তিনটা বিভাগকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে না পারেন এই শাসনতন্ত্রের মাধ্যমে, এবং চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, এটা করতে হবে, না হলে আপনার করা যাবে না। আরেকটা জিনিস বদমে বাদ পড়ছে, আমি অবশ্যই ওরা লেখি নাই, আর যে আপনার যে নমিনেশন যে বিক্রি হয় বাংলাদেশে নমিনেশন বিক্রি হয়, কোটি কোটি টাকা নমিনেশন বিক্রি হয়, যার জন্য ব্যবসায়ীরা দেখেন না সব পার্লামেন্টে এসে হাজির হয়েছে। আমি মনে করি না ব্যবসায়ীরা খারাপ, তা আমি বলছি যে ওরা নমিনেশন কিনে নিয়ে আসে। এটার জন্য প্রাইমারি সিস্টেম আমি অনেক জায়গায় বলছি, কিন্তু আলিয়াতে লেখিনি যে প্রাইমারি সিস্টেমটা যদি চালু করতে পারে তাহলে অনেকগুলো সমস্যা, এই কিছু করাপশন, লোকাল করাপশন গুলো কমবে। আপনাকে বানাই দিলাম আমি 5 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন নিলাম, ঢাকায় বসে জিতে গেলাম টাকা খরচ করে, আর এলাকায় আসার কোনো খোঁজ খবর নাই, রাইট? জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই জিনিসগুলো হবে, তবে এটা ভালো একটা স্টেপ নিছে আমি মনে করি ওনারা, কিন্তু এটা লং টার্মে এখন আমাদের পলিটিশিয়ানরা তারাই তো দেশ চালাবে, তারা এই জিনিসটাকে বাইন করতে হবে। তারা আশা করি তারা এই জিনিসগুলোকে বাইন করে ভবিষ্যতের জনগণের জন্য এটা করবে, এবং এটাকে এই শাসনতন্ত্রের জিনিসগুলো, এই যে মূল জিনিসগুলা, এটাকে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার ছেলেপেলেদের ব্রেইনে ঢুকাইতে হবে। এই জিনিসগুলা কি, এটার আসলে ইমপ্লিকেশনটা কি, রাইট? হিউম্যান বিইং, আপনার আমার যে Ferdowsi bhai can have a different faith than I have a different faith. We have different opinion. We can have different. এই জন্য কি আপনাকে মারতে হবে, ধরতে হবে? এই যে বেসিক জিনিসটা, ধর্মের কথা বললেন, যে হিউম্যান যে নেচার, যে ডিসক্রিমিনেটরি নেচার অফ হিউম্যান বিং, ডারউইনিজমের কথা আমি বলতে পারি আর কি, রাইট? সেটা আমরা ধর্মের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে, আপনার রিজিয়নের ভিত্তিতে, সবকিছু। আপনার মনে আছে কিনা স্বাধীনতার পর নোয়াখালীর প্রায় 3000 লোককে মেরে ফেলছিল চিটাগাং ওই ফ্যাক্টরিতে, বলছে এরা নোয়াখালীর লোকেরা আমরা চিটাগাং এসে চাকরি নিয়ে যাচ্ছে, হ্যাঁ? রিজিওনালিজম। এই যে হিউম্যানের ভিতরে যে সুপ্ত যেই ক্রাইম গুলো আছে, ক্রিমিনাল অ্যাটিটিউড, এটাকে আপনি আইন দিয়ে রক্ষা করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের যারা নেতা আছে, নেতারা এটাকে প্রমোট করতে পারে, অথবা নেতারা এটাকে কন্টেইন করতে পারে। ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ওই লিভার ইউজ করে, বিভিন্ন ধরনের কি বলে বাংলা শব্দ আমি বুঝতে পারছি না আর কি, ওই রাজনীতি ব্যবহার করার জন্য আর কি, জানে ওই লোকের ভোটগুলো পাওয়ার জন্য এই কথাটা আমাকে বলতে হবে। এই জিনিস সংস্কৃতি থেকে আমাদের ফিরে আসতে হবে আমি মনে করি। তবে আমি সাধুবাদ জানাই, ওরা যতটুকু করেছে সেটা করুক, রাজনীতিবিদরা আলোচনা করুক, সমালোচনা করুক, এখন বিগ ডিবেট হোক, ডিবেট হওয়ার পরে যতটুকু আমরা আসি সেটা করি। এবং নিশ্চয়ই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।